এসব তুই কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস নীলিমা? বাহ, এই মেয়েকে যদি আমি হাত করতে পারি, হ্যাঁ, ওর সাহায্যে আমি বহুদূর যেতে পারবো। আমার পরিকল্পনায় একা আমার সঙ্গী করতেই হবে। রতন, বাবা রতন, কোথায় তুই? বাড়ি আছিস? হরিপদ কাকু, আপনি এখানে? হ্যাঁ বৌমা, এসেছিলাম একটু রতনের সঙ্গে দেখা করতে। বাড়ি আছে রতন? সে তো বেরিয়েছে কিছুক্ষণ হলো। আপনার কি কোনো কাজ ছিল? কাজ তো ছিল, কিন্তু এখন তো রতন নেই। যাগ্গে কি আর করবার। আচ্ছা বসুন না, চা খেয়ে যান। বেশ, তুমি যখন বলছো তো দাও একটু চা। তো বৌমা, দিনকাল কেমন চলছে? মনে তো হয় বেশ সুখী চলছে সংসার। আর সুখ? আপনি তো জানেনই কাকু, আমার স্বামী কত গা ছাড়া একটা লোক। মূল কথা বলো, কি হয়েছে শুনি। আমি চাই একটা আরাম আয়েশের জীবন, একটা পাকা বাড়ি, টাকা পয়সা। এটা তো স্বাভাবিক, সব মানুষই চায় টাকা পয়সায় পরিপূর্ণ সুখী জীবন। দোষের কিছু নয়। কিন্তু আমার স্বামীকে আমি সেটা বোঝাতেই পারি না। সে অল্পেতেই সুখী, কিন্তু এভাবে কি জীবন চলে বলুন কাকু? না না, এটা তো খুবই খারাপ কথা। এটা একদমই উচিত নয়। ওর ভবিষ্যৎ নিয়ে ভাবা উচিত। এই একটা কথাই তো আমি তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু বোঝাতেই পারি না। বৌমা, তোমার এই সমস্যার সমাধান কোথাও না পেলেও আমার কাছে আছে। আমি ঠিক বুঝতে পারছি না আপনার কথাটা। আমি বলতে চাইছি, তুমি যদি চাও তবে তোমার সুখী জীবনের স্বপ্ন আমি পূরণ করতে পারি। সত্যি বলছেন কাকু? সেটা কি করে হবে? আছে আছে, সমাধান আছে। তোমার শুধু আমার কথা মতো চলতে হবে। বেশ, আমায় তাহলে কি করতে হবে? আরে রতন, তুমি এখানে? কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো বলো তো। কোথায় থাকো তুমি আজকাল? সারাদিন খাটাখাটনি আর বাড়ি গেলেই অশান্তি, খুব নাজেহাল অবস্থা আমার। কি হয়েছে কি তোমার বাড়িতে? আমাদের বলো তো, আমরা আছি তো। বইয়ের মাথায় ভূত চেপেছে, জমি কিনবে, প্রাসাদের মতো বাড়ি করবে, এসব আমার সাধ্যের বাইরে। আবার হঠাৎ এমন অদ্ভুত চিন্তা ওর মাথায় এলো কি করে জানি না। যখন থেকে ওর বাপের বাড়ি থেকে এসেছে না, তখন থেকে এই জেদ ধরেছে। আমার তো মনে হচ্ছে ওর বাপের বাড়ির লোকেরাই এখন ওকে বুদ্ধিটা দিয়েছে। বুঝতে পারছি না, এমন হলে আমার তো সংসারই টিকবে না। খগেন, তুমি আবার এত চুপচাপ হয়ে গেলে কেন? কি ভাবছো? গ্রামের লোকে বলা বলি করছে জানো, মানে গ্রামে মাটির নিচে কোথায় নাকি ইলিশ মাছের কচুরি আছে। মাটির নিচে? এ আবার কেমন কথা? কে বললো এসব? হ্যাঁ, আরে অনেকেই আজকে কদিন ধরে বলতে শুনছি, মানে বলছে। শুনলাম ওই কচুরি খেলে নাকি মানুষ কখনো বৃদ্ধ হবে না, আর টাকা পয়সা যশ কোনো কিছুর অভাব থাকবে না। যদিও আমার বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কিন্তু এমন হলে ভালোই হতো। আমি সন্ধান করে দেখব, যদি সত্যি সত্যি মাছের কচুরি পাই আমার সব দুঃখ শেষ হয়ে যাবে। আমাদের ওই ইলিশ কচুরি পরিকল্পনার কথা সকলের কানে পৌঁছেছে, বুঝলে? হ্যাঁ জানি, গ্রামের অনেকে তো ওই ইলিশ কচুরি খুঁজে বের করারও কথা বলছে। আরে আমি জানতাম বৌমা, এই গ্রামের মানুষ মুখ্য, তাদের বোকা বানানো খুব সহজ। কিন্তু এরপর আমরা কি করব? মানে আগামী পরিকল্পনা কি কিছু ভেবেছেন? আমি খুব বড় খেলা খেলবো বৌমা, ভয়ঙ্কর খেলা। কিন্তু কি করবেন শুনি? আরে তাই তো, ওই জন্যই বলি যা করবি ভেবে চিন্তে করবি। আড্ডা দেওয়া যাবে? হ্যাঁ, কতদিন আড্ডা দেওয়া হয়নি। তা যা বলেছিস, কাজের জন্য অনেকদিন ঠিক করে কথা হয়নি। তোর কাজ কেমন চলছে বল? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ রে, সব ঠিকঠাক আছে। লাভ এখন ভালোই হচ্ছে। তা তোর ব্যবসা কেমন চলছে?
ভালোই চলছে রে। আচ্ছা, যদুর খবর কি? ও তো শুনলাম আলাদা বাড়ি করেছে, হ্যাঁ? হ্যাঁ রে, বইয়ের কথায় আলাদা হলো, কি হতো যদি একসাথে থাকতো। আর ব্যবসা কেমন চলছে? আর কি বলবো, এত বাজে ব্যবহার করে খরিদ্দারদের সাথে বলার বাইরে। সে কি রে, এমন হয়ে গেছে? এমন তো ছিল না ছেলেটা, তোদের তো আদরের ভাই ছিল। ওই জন্যই তো চিন্তা, আমি তো ফেলে দিতে পারি না বল, চিন্তা হয় প্রচুর ভাইটাকে নিয়ে। মেজো ভাই তো তোর সাথেই থাকে, তা দুজনে একই ব্যবসা সামলাস নাকি? হ্যাঁ রে, আমাদের একটাই ব্যবসা, অনেকটাই সামলায় ও। বুঝলাম, তাহলে তো ভালো। হ্যাঁ, তোর মাথায় একা অতটা চাপ পড়ে না? না, অতটা চাপ পড়ে না, যা যা কাজ থাকে দুজন মিলে হয়ে যায়। আচ্ছা রে, আজকে উঠি, অনেকক্ষণ এসেছি, এবার বাড়ির দিকে এগুতে হবে তো। ঠিক আছে, সাবধানে যাস। মধু, কি করছিস? ঘুমিয়ে পড়েছিস নাকি? না না দাদা, বলো, ঘুমাইনি, তোমার জন্য বসে আছি, একসাথে খাবো বলে। খাবার তো বাড়াই আছে, চল খেতে বসি, খেতে বসে বাকি কথা বলবো, নাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ চলো চলো। তা দাদা, কোথায় গিয়েছিলে? আজকে অনেকটা রাত হলো বাড়ি ফিরতে। লক্ষণের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল রে। আমি তো চিন্তা করছিলাম কোথাও কিছু হলো নাকি। কালকে ভোরবেলায় বেরুনো তো, একেবারে মাছ নিয়ে বাজারে যাব। হ্যাঁ, কালকে রবিবার আছে, ভালো বিক্রি হবে, তাড়াতাড়ি চলে যেতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, তাড়াতাড়ি চলে গেলে ভালো বিক্রি হয়ে যাবে। আচ্ছা দাদা, আমি উঠছি, ঘুমাতে হবে, না হলে শরীরটা টান মারবে কালকে। আচ্ছা আচ্ছা, ঘুমো, আমি সকালে ডেকে দেব। ঠিক আছে দাদা, ডেকে দিও, আমি উঠে পড়ব। কিরে, চল, এবার বেরোতে হবে তো, নাহলে দেরি হয়ে যাবে তো। হ্যাঁ দাদা, চলো, আমি তৈরি। হ্যাঁ চল না বাইরে, তারপর সবই তো নিতে হবে। দাদা, আজকে ভালো ইলিশ উঠছে, দেখো। ছোট বড় সব ধরনের ইলিশ আছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। তাড়াতাড়ি ধরো, বাজারে নিয়ে যেতে হবে। এত ভালো মাছ পাবো ভাবতেই পারিনি। কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে আজকে। মেজ বৌমারি দেখেছিলিস? বাদ দে সব কথা, মাছ ধর মন দিয়ে। হ্যাঁ গো দাদা, ধরছি মন দিয়েই। বেশি ছোট হলে ধরবো না কিন্তু। না, ওগুলো ধরতে হবে না, বেশি ছোট হলে কেউ কিনবে না ইলিশ মাছ। দাদা, একটা বড় দেখে আলাদা করে রাখবে, বাড়ি নিয়ে যাব, আজকে ইলিশ রান্না হবে। আর বর্ষার দিনে ইলিশ মাছ, কথাটা তো মন্দ বলিসনি তুই মধু। দাদা, হয়ে গেছে, চলো, মাছগুলো নিয়ে এবার বাজারের দিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চল চল। চন্দনা, আরে ও চন্দনা, তুমি কোথায়? আমাদের দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে তো। এই তো আমার হয়ে এসেছে, দাঁড়াও একটুখানি। আরে তুমি তো বললে ভোরবেলা যাবে, এ তো বেলা হয়ে গেল, মাছ আর পাবে তো? যা পাবো পাবো, সেটাই বিক্রি করব, এখন বেশি কথা না বলে জিনিসপত্রগুলো দাও। সব জিনিসপত্র এখানেই গোছানো আছে, নিয়ে নাও, সব দেখে নিও কিন্তু। সে আমি দেখে নিচ্ছি, তোমাকে অত ভাবতে হবে না, তুমি তোমার কাজ করতে যাও। আমি আমার কাজ এমনিই করব, তোমার তো ভোরবেলা ওঠার কথা ছিল, তা তুমি যে এখন উঠবে তা কি করে জানবো বলো? ঠিক আছে ঠিক আছে, আমাকে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, আমার দেরি হয়ে যাচ্ছে। দাদারা মনে হয় এতক্ষণে চলে গেছে মাছ ধরতে। আরে দাদাদের তো আমি ভোরবেলাতেই দেখেছি যেতে, তারপর থেকেই তো আমি তোমাকে ডাকছি। ডাকলে আমি কি উঠি না? তুমি ঠিক করে ডাকলে ঠিক উঠে পড়তাম। হ্যাঁ, এখন তো সব দোষ আমারই। দাদার সাথে কি মেজদাকেও যেতে দেখেছো নাকি একা গেছে? না, মির্জা ছিল, দুজনে একসাথেই গেছে। দাদা যেমন ভাবে ব্যবসাটা করবে, আমিও এবার তেমন ভাবেই ব্যবসাটা করব। যা ভালো বোঝো করো, শুধু ব্যবসাটার একটু উন্নতি করো। মধু, মাছগুলো এখানে ঢেলে রাখ, সাজিয়ে ফেল, আমি বড়গুলো সাজাচ্ছি, তুই ছোটগুলো সাজা। একটা বড় মাছ আলাদা করে রেখো কিন্তু দাদা, মনে আছে তো কি বলেছিলাম?
হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুই আজকে জমিয়ে ইলিশ খাবি, তোর কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি ছোট মাছগুলো সাজিয়ে ফেলি, খরিদ্দার আসতে আরম্ভ করে ফেলেছে। আচ্ছা, আজকে যদু কোথায় গেল বলতো? এখনো কই মাছ নিয়ে আসেনি। শরীর টরির খারাপ করলো নাকি? না না, হয়তো দেখো গিয়ে ঘুমিয়ে পড়েছে। ওর তো আবার বেলা করে ওঠা স্বভাব। তা যা বলেছিস, ছোটবেলা থেকেই বেলা করে ওঠে। খুব মনে পড়ে না দাদা, যদুটা কেন যে হঠাৎ এমন হয়ে গেল জানি না। আর কি হবে, নতুন বিয়ে হয়েছে, ঘরে বউ এসেছে, তার কথা তো শুনতে হবে। বিয়ে কি আমার হয়নি? তাহলে কি আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেছি? ও হয়তো চেয়েছিল একা থাকতে। ছোট বৌমা হয়তো এতজনের সংসার খাটতে পারতো না। সবাই তো আর একসাথে মানিয়ে নিতে পারে না, তাই হয়তো এরকম। আচ্ছা মধু, আমি ভাবছিলাম কটা দিন গেলে বাড়িতে একটু কিছু ব্যবস্থা করব। হ্যাঁ দাদা, এখন তো ব্যবসা ভালোই চলছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আরে কথা বলতে বলতে প্রায় সব মাছই তো বিক্রি হয়ে গেল রে। আমারও ছোটগুলো বিক্রি হয়ে গেছে। ওই তো দাদা, যদু আসছে। এত বেলায় মাছ আনলে ব্যবসা দাঁড়াবে কি করে? আর কি হবে, এনেছে, দেখা যাক কতগুলো কি বিক্রি করতে পারে। আচ্ছা গুছো, আমি একটুখানি যদুর সাথে কথা বলে আসি। ঠিক আছে, যাও, আমি গুছিয়ে ফেলছি, তুমি এলেই বাড়ির দিকে রওনা দেব। কিরে ভাই, কেমন আছিস? আজকাল তো আর দেখা হলেও কথা বলিস না। তোমাদের এখন বড় বড় ব্যাপার, কি কথা বলবো বলো তো তোমাদের সাথে? এমন করে বলিস না, তুই তো নিজের ইচ্ছাতেই আলাদা হয়েছিস। হ্যাঁ, সে তো আলাদা হয়েছি। তোর ব্যবসা কেমন চলছে বল? আজকে এত দেরি করে বাজারে মাছ আনলি যে? ব্যবসা মোটামুটি চলছে, তোমার মতো অত ভালো চলেনি। ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারিনি, তাই দেরি করেই মাছ আনতে হয়েছে। তুই নাকি খরিদ্দারের সাথে খুব উচ্চ গলায় কথা বলিস। তোমাকে কে বলল? আমার খরিদ্দার, আমি যেমন খুশি ব্যবহার করব, তোমার তাতে কি? আমাকে পাড়ার লোকেরাই বলেছে, তোর ব্যবহারে আমার হয়তো কিছু আসে যায় না, কিন্তু তোর ব্যবসারই ক্ষতি হচ্ছে। তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো নাকি? না, তোকে আমি জ্ঞান দিতে আসিনি, শুধু কয়েকটা ভালো উপদেশ দিতে এসেছি। তোমার তো সব মাছ বিক্রি হয়ে গেছে, এবার বুঝি বাড়ি চলে যাবে? হ্যাঁ, বাড়ি চলে যাব, আর কি করব থেকে। আমার এখনো তো একটা মাছও বিক্রি হলো না। লোকের সাথে ভালো ব্যবহার কর, মাছও ঠিকঠাক করে আন, দেখবি তোরও ব্যবসার উন্নতি হবে। দেখি কি করা যায়, আজকে মনে হয় বিক্রি সেরকম হবে না। কি হয় দেখ, বাজারে তো লোকজন কমে আসছে, আর বিক্রি তেমন হবে না। ঠিক আছে, একটু কথা বলে মনে রাখিস, দেখবি তো ভালোই হবে। ঠিক আছে দাদা, মনে রাখবো। আমি এলাম আজকে, পরে দেখা হলে কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে। মিতা, আমরা চলে এসেছি, কোথায় তুমি? কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? তাড়াতাড়ি হয়ে গেছে গো, ওই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি। এর মধ্যেই সব মাছ বিক্রি হয়ে গেছে? বাবা, আজকে তার মানে অনেক লাভ হয়েছে। হ্যাঁ, অনেকই লাভ হয়েছে। বাইরে একটা মাছ রেখে এসেছি বৌদির কাছে, রান্না করো তো ভালো করে। বৌদির শরীরটা ভালো নয়, বৌদিকে কেন দিতে গেছো? আমাকেই না হয় এনে দিতে। তুমি গিয়ে যা করবার করো, আমি এ ব্যাপারে কিছু জানি না। আজকে ছোটর সাথে দেখা হয়েছিল জানো। কেন, কিছু বলছিল নাকি? আজকে তো দেখলাম যদুও বাজারে অনেকটা দেরি করে গেছে। আমায় দেখে মুখ ঘুরিয়ে চলে গেল, আমিও আর কিছু বলিনি। তা বেশ ভালো করেছো। আজকে বরদাও যদুর সাথে কথা বলতে গেছিল। তা কেন হঠাৎ কথা বলতে গেলে? যেচে কথা বলতে যাওয়ার কি দরকার ছিল? ভাইয়ের ব্যবসার কথা জানবে বলে গেছিল। ছোট ভাই হয়তো, তাই যতই দোষ করুক, আমরা তো তাকে আর দূরে সরিয়ে রাখতে পারবো না। সে যদি তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারে, তাহলে তোমাদেরকেও তা পারতে হবে। যেখানে অপমানিত হতে হবে, সেখানে ছুটে গিয়ে কি হবে? কিছুই হবে না, কিন্তু দাদা তো আমাদের ছোটবেলা থেকে আমাদের কোনো অভাব বুঝতে দেয়নি, তাই দাদার একটু কষ্ট হয়, আমরা কেউ খারাপ থাকলে আর কি। বুঝেছি, বর্ষার দিনে আমাদের তিন বউয়ের সংসার যাতে ঠিক মতন চলে, তাই দাদার এই চিন্তা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি এবার রান্না করতে যাও, ভালো করে রান্না করো, হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নেব। আচ্ছা, তুমি এখন তাহলে স্নান করতে যাও, গা থেকে তোমার মাছের গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, আমি গেলাম, তুমি রান্না করতে যাও। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না, কি করে যে ব্যবসা ঠিক হবে। কিরে যদু, কোথায় যাচ্ছিস? এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর কাকা বাবু, কি বলবো বুঝতে পারছি না। কি হয়েছে বল না।
দাদার ব্যবসা এত ভালো চলছে আর আমার ব্যবসাটা দিন দিন কমে যাচ্ছে। কেন, তুই কেন দাদার সাথে আলাদা হতে গেছিলিস? তো দাদা খুব ভালো মনে কাজ করে। বইয়ের কথাতে তো দাদার থেকে আলাদা হতে গেছিলাম, যে নিজের ব্যবসা করলে লাভ অনেকটা বেশি হবে। এটাই তো ভুল ভেবেছিলিস। একটা কথা জানিস না, একতাই বল। তার মানে আমি যদি একসাথে থাকতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না, তাই তো? না রে, হতো না। তোর মেজো দাদাকে দেখেছিস তোর দাদার থেকে আলাদা হতে? না না, মেজো দাদা তো দাদার সাথে ব্যবসা করে, বৌদিদের সংসারও এক। তোর দাদা জানে একা কোনো কাজ সম্ভব নয়, ঠিক মতো চলবে না, তাই আলাদা হয়নি। বুঝতে পারছি কাকা, ভুল হয়ে গেছে। বইয়ের কথা না শুনলে ভালো হতো। কি আর হবে, ভুল করে ফেলেছো, সেই ভুলের মাসুল তো দিতেই হবে। তাহলে কাকাবাবু এখন কি উপায় আছে? তুই তোর দাদা কিভাবে ব্যবসা করছে সেদিকে লক্ষ্য দে, দাদার পদ্ধতিগুলোকে অবলম্বন কর। করলে সব ঠিক হয়ে যাবে? সবই তো ঠিক হবে না, কিন্তু তোর ব্যবসার উন্নতি হবে। ঠিক আছে কাকাবাবু, ধন্যবাদ। আজকে আমি আসি, কেমন? ঠিক আছে, সাবধানে ফিরিস। দাদা বাড়িতে আছো নাকি? তুই কি ব্যাপার রে, হঠাৎ আজকে এ বাড়িতে এলি যে? কি ব্যাপার ভাই, আয় আয় ভেতরে আয়, কিছু সমস্যা হয়েছে নাকি? দাদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি সব ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে চাই। সে তো ভালো কথা, আয় না, ভেতরে বসে কথা বলবি, আয়। দাদা, তুমি আমাকে ক্ষমা করবে তো? আমি জানি আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুই তো আমাদের ছোট ভাই, তুই কোনো ভুল করলে সেটা তো ক্ষমা করতেই হবে। তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই অনেক। তাহলে দাদা, আজকে একটু খাওয়া দাওয়া হবে নাকি? তোর বৌদিকে রাত্রে মাংস করতে বলেছি, খেয়ে যাবি। কতদিন বৌদির হাতে রান্না খাইনি। সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয় রে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। বাবা, ঘরে জল ছাড়া আর কোনো কিছু নেই। চলো আমরা দুজনে জল খেয়ে ঘুমিয়ে পড়ি, সকাল হলে কোনো না কোনো একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। এরপর বাবা ছেলে মিলে শুয়ে পড়ে। এদিকে হঠাৎ রাজু টোনা ঘুমের মাঝে স্ট্রোক করে আর সাথে সাথেই মারা যায়। এরপর সকাল হয়ে আসে। টোনা ঘুম থেকে জেগে যায়। বাবা, সকাল হয়ে গিয়েছে, আর কত ঘুমাবে বলো তো? ওঠো এবার, দেখো কত মিষ্টি রোদ উঠেছে। বাবা, ও বাবা, এ কি, তোমার শরীর এত ঠান্ডা কেন? বাবা, ও বাবা, কথা বলো বাবা। বাবা তো নিঃশ্বাসও নিচ্ছে না, তার মানে আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। বাবা! বাবার মৃত্যুতে টোনা চিৎকার করে কান্না করে। এদিকে টোনার চিৎকারে জঙ্গলের সব পাখিরা সেখানে ছুটে আসে। রাজুর মৃত্যুতে সবাই শোক প্রকাশ করে। এরপর সবাই মিলে রাজুর লাশটা নিয়ে শ্মশানে চলে যায়, তার শেষ কার্যটুকু সম্পাদন করে। এরপর সবাই নিজেদের বাড়ি চলে যায়। টোনা একা একটা বাড়িতে থাকতে শুরু করে। এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। টোনাও বড় হয়ে যায়। জঙ্গলের রাস্তা অনেক ভাঙাচোরা, তাই এখানে একটু সাবধানে চলাফেরা করতে হয়। চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য অনেক উপকার করলেন। কিন্তু আপনাকে এত দুঃখী দুঃখী কেন লাগছে? কি হয়েছে আপনার? এরপর টোনা তার জীবনের সব কষ্টের কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনির ভীষণ মায়া হয়। আপনার আজ থেকে আর কোনো কষ্ট থাকবে না। আপনি আমার সাথে চলুন, আমার অনেক বড় কোম্পানি আছে, সেখানে আপনি ম্যানেজার হয়ে কাজ করবেন। টাকার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, সেই টাকা আমি আর রোজগার করতে চাই না। আপনি আপনার বাবার আত্মার শান্তি কামনার জন্য টাকা ইনকাম করবেন,
আর আপনার যে আপনজনেরা আপনাকে দূরে ঠেলে দিয়েছিল তাদের মুখের উপর জবাব দেওয়ার জন্যই আপনি টাকা ইনকাম করবেন। টুনি টোনাকে অনেক বোঝায়, অবশেষে টোনা বোঝে আর টুনির কোম্পানিতে চাকরি করতে থাকে। এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। আর টোনাও অনেক টাকার মালিক হয়ে যায়। এরপর একদিন টোনা, তোমার জীবনে তো কেউ নেই, তাই আমি তোমার জীবনের সঙ্গী হতে চাই। আপনি তো আমার মালিক, আপনাকে আমি বিয়ে করব। আমি তোমার কোনো মালিক নই, তুমি আমাকে আজই বিয়ে করবে। আর আজ থেকে আমি তোমার স্ত্রী, বুঝেছো? টুনির কথায় টোনা আর না করতে পারে না। এরপর টোনা টুনিকে বিয়ে করে নেয় আর তাদের বিবাহিত জীবন অনেক সুখে কাটতে থাকে। এ কি পিসি, তুমি হঠাৎ আমার বাড়িতে? ও মা, তুই এত বড় বাড়ি করেছিস! আমি তো ভেবেছিলাম ছোট একটা বাড়ি করেছিস, কিন্তু এত বড় বাড়ি যে করেছিস তা আগে ভাবিনি। ভাবনি যখন, এখন সচক্ষে দেখে নাও আর বলো কেন এসেছো। তোর বোন, মানে আমার মেয়েটার বিয়ে, তুই কিন্তু অবশ্যই আসবি বাবা। আর শোন, তোর বোনের হীরের গহনাটা কিন্তু তুই দিবি। পিসিমা, লোকে ঠিকই বলে এই জগতে দুধের মাছির কোনো অভাব নেই। এই যেমন ধরুন আপনি। তুমি কি আমাকে অপমান করছো বৌমা? হ্যাঁ পিসিমা, আমি আপনাকে অপমানই করছি। যখন টোনা টাকা ছিল না তখন তাকে তাড়িয়ে দিয়েছিলেন, আর আপনি তার খোঁজ নিতে এসেছেন। বেরিয়ে যান বলছি এক্ষুনি আমাদের বাড়ি থেকে। দেখো বৌমা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করছো না। আপনি এখন যাবেন নাকি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? মিনু আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। এরপর থেকে টোনা আর টুনি নিজেদের মতো করে জীবন কাটাতে থাকে। মধু, এদিকে আয়, কথা আছে তোর সাথে। বলো দাদা, কি কথা আছে? কিছু হয়েছে নাকি আবার, নাকি ভাই আবার কিছু বলেছে? না না, ভাই কিছু বলেনি। মাছ তোলা নিয়ে একটু কথা ছিল তোর সাথে, ওই জন্যই ডাকলাম। আমি তো অন্য কিছু ভেবে বসেছিলাম। বলো দাদা, কি হয়েছে? তুমি তো গেছিলে মাছ দেখতে, কেমন কি দেখলে? হ্যাঁ, মাছ তো দেখে এলাম। বর্ষাকাল, বুঝতেই তো পাচ্ছিস, মাছ এবার উঠেছে। ইলিশগুলো আসছে এবার কালকে। তাহলে যাবি নাকি ভোরবেলা একবার? গেলে তো কোনো সমস্যা নেই, গেলেই হয়। যদি মাছ পেয়ে যাই তাহলে বাজারে বিক্রিও করা যাবে। তাহলে কাল কি যাবো? ভোরবেলা উঠে পড়িস তাড়াতাড়ি। আচ্ছা দাদা। আচ্ছা, যদুর কি খবর বলতো? কাকার মুখে শুনলাম ওর নাকি ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। আর কি বলবো দাদা, সস্তায় পাবে বলে খারাপ মাছগুলোকে কিনে এনে বাজারে বিক্রি করে। লোকে বুঝবে না নাকি এরকম বোকামো কেউ করে? আচ্ছা দাদা, শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে গেলাম, কেমন? ঠিক আছে, কালকে তাড়াতাড়ি তৈরি হয়ে যাস। আমি একটু মাঠের দিকে যাব। কি করছো গো লীলা? বাইরে তোমাকে দেখতে পেলাম না তো। এই তো ঘর পরিষ্কার করছিলাম। সারাদিনে তো খুব একটা সময় হয় না, ওই জন্য এখনই করছি। বুঝলাম। আমি তো অনেকক্ষণই এসেছি, এসে থেকে তোমাকে দেখতে পাইনি। কেন, কিছু দরকার ছিল নাকি? ডাকতে পারতে তো, আমি তো ঘরেই ছিলাম। না না, কোনো দরকার ছিল না, ওই জন্যই তো ডাকিনি। আমি ভেবেছিলাম হয়তো তুমি ঘরে বিশ্রাম করছো। আর বিশ্রাম? আমি বিশ্রাম নিলে কি আর ঘরটা কেউ গুছোবে? আবার কথা শোনাচ্ছ? আমি কি তোমার কোনো কাজ করে দিই না নাকি? তা আবার আমি কখন বললাম? এইসব কাজ কি আর তোমার দ্বারা হবে? এগুলো তো আমাকেই করতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। বলছি, ছোট বউয়ের সাথে তোমার কথা হয়? না, তেমন কথা হয় না। কেন? ছোটটা তো আলাদা হয়ে যাওয়ার পর থেকে আর সেরকম কথাই বলে না। যাই হোক, ভাই তো। পাশের বাড়ির বৌদির মুখ থেকে শুনছিলাম ব্যবসা নাকি খুব একটা ভালো যাচ্ছে না। আমি ওটাই শুনেছি, ওই জন্যই তোমার থেকে জিজ্ঞাসা করলাম যে তুমি কিছু শুনেছো নাকি। না না, কিছুই শুনিনি। আমার সাথে আর কথা বলে কই? রাস্তায় দেখা হলেও তো তারা কথা বলে না।
আচ্ছা, বাদ দাও এসব কথা। শান্তিতে থাকবে বলি তো আলাদা হয়েছিল, ভালো থাকলেই ভালো। মেজোর সাথে কথা বলছিলে তো? হ্যাঁ, কালকে ভোরবেলা নদীতে যাব, ইলিশ আসছে। তার মানে কালকে তো ভোরবেলা তোমাকে খাবার করে দিতে হবে। নিশ্চয়ই ইলিশ পেলে তা নিয়ে আবার বাজারে যাবে। হ্যাঁ, তা তো। এই চলো চলো, একবার গিয়ে দেখি কেন এসেছেন উনি। বললাম না তোমায়, উনি নিশ্চয়ই কিছু না কিছু চাইতেই এসেছেন। ওনার স্বভাব আমি ভালো করেই জানি। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, এবার চলো গিয়ে দেখি। এই যে গোপাল, লতা, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একবার তোমাদের সাথে দেখা করে যাই। আচ্ছা আচ্ছা, ভালোই করেছেন। বলছিলাম কি, ওই যে তোমাদের বাগানে কলা গাছগুলোতে তো বেশ মোচা হয়েছে, আমাকে কটা মোচা দেবে গো? আমি তোমাকে বলেছিলাম না, এই বুড়ি এসেছে কিছু না কিছু চাইতে। এবার দেখলে তো আমার কথাটা কিভাবে মিলে গেল। কি গো লতা, আমাকে কটা মোচা দেবে নাকি গো? মাসিমা, বলছিলাম কি যে ঠিক আছে, আপনার কটা মোচা লাগবে বলুন, তবে দাম নিয়ে চিন্তা করবেন না, আমরা আপনার থেকে কম করেই রাখবো। সে কি কথা লতা, তোমরা আমার থেকে মোচার দাম নেবে? কেন মাসিমা, আপনার থেকে দাম না নেওয়ার তো কোনো কারণ নেই। আমি এই গ্রামের এক অভাগা গরিব বুড়ি, তোমরা আমার থেকে কি করে মোচার দাম নিতে পারো? মাসিমা, আপনি তো জানেন যে আমরা কৃষক মানুষ, আমাদের সংসার এই কৃষিকাজের উপরেই চলে। গ্রামের মোড়ল বা প্রধানের মতো আমাদের তো অত বিষয় সম্পত্তি নেই, তাই দান করার মতো ক্ষমতাও নেই। বলছিলাম যে একটা মোচা অন্তত আমাকে দাও। এতগুলো মোচা হয়েছে তোমাদের কলা গাছে, তার মধ্যে একটা মোচা আমাকে দিলে কিছু কম পড়ে যাবে না? তা ঠিক বলেছেন মাসিমা, কিন্তু কথা হলো যে গাছের সবকটা মোচা না বায়না হয়ে গেছে, তাই বিনামূল্যে একটা মোচাও দেওয়া যাবে না। ও তাই নাকি? আমি তো বেশ আশা করে এসেছিলাম, ভেবেছিলাম অন্তত একটা মোচা তোমার কাছ থেকে নিয়ে গিয়ে অনেকদিন পর একটু ভালো করে মোচা ঘন্ট দিয়ে দুটো ভাত মুখে দিতে পারবো, কিন্তু সে আশাও আর পূর্ণ হলো না। মাসিমা, কিছু মনে করবেন না, বুঝতেই তো পারছেন আমরা চেয়েও আপনাকে একটি মোচাও দিতে পারছি না। মাসিমা, বলছিলাম সংসারে অনেক কাজ পড়ে আছে তো, সেগুলো শেষ করতে হবে। আজ না হয় আপনি আসুন। ঠিক আছে। লতাটা বড্ড পাজি, আমাকে একটাও মোচা দিল না। তুমি বেশ বুদ্ধি করে কথার পাকে মাসিমাকে তাড়িয়ে দিলে। আর না তো কি, আমি ওনার স্বভাব ভালো করেই জানি। একদিন বিনামূল্যে ওনাকে মোচা দিলেই না, উনি কিছুদিন অন্তর অন্তর এসে এরকম আবদার করতে থাকবে, তাই ওনার সেই ইচ্ছাকে একেবারেই খারিজ করে দিয়েছি। অবিনাশ বাবু, অবিনাশ বাবু, আমি রতন আপনার কাছ থেকে একটি সাহায্য চাইতে এসেছি। আরে রতন, এসো এসো, বলো আমার কাছে কি সাহায্য চাইতে এসেছো। অবিনাশ বাবু, আসলে আমাদের একটি কাজের খুব দরকার। আমার কাজ নেই বলে সংসারে অনেক অশান্তি হচ্ছে কিছুদিন ধরে। তোমার কাজ নেই বলে তোমার সংসারে অশান্তি? কিন্তু কার সাথে অশান্তি হচ্ছে? কার সাথে আর অশান্তি হবে অবিনাশ বাবু? আমার সংসার, আমার স্ত্রী ছাড়া আর কে আছে বলুন তো? তার সাথে রোজ রোজ ঝগড়া হচ্ছে এই বিষয় নিয়ে। ও, বুঝতে পেরেছি, কাজকর্ম না থাকলে সংসারে অশান্তি হওয়াটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তাই জন্যই তো আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আমাকে দয়া করে একটি কাজের ব্যবস্থা করে দিন, না হলে রোজ রোজ এই অশান্তি সহ্য করতে করতে আমি পাগল হয়ে যাব। আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পেরেছি রতন। ঠিক আছে, আমি তোমার একটি কাজের ব্যবস্থা করে দেব, তবে আমার একটা শর্ত আছে।
বলুন অবিনাশবাবু, আপনার কি শর্ত আছে? আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার শর্ত রাখবার। আমার শর্ত এই যে তুমি যদি আমাকে মোচার পাতুরি খাওয়াতে পারো তবেই আমি তোমাকে কাজের ব্যবস্থা করে দেব। আচ্ছা বেশ, আমি চেষ্টা করব। মোচাগুলো তো অনেক উঁচুতে, কি করে পারি? সেদিন লতার কাছে এত অনুরোধ করলাম একটা মোচা দেওয়ার জন্য, কিন্তু সে আমাকে কথার পাকে জড়িয়ে তাড়িয়ে দিল। আজ যেভাবেই হোক একটা মোচা আমি নিজেই গাছ থেকে পেড়ে নিয়ে যাব। কি হলো মাসিমা, আপনি আমাদের বাগানে কি করছেন? ও, বুঝতে পেরেছি, আপনি মোচা চুরি করতে এসেছেন তাই না? তুমি কি দেখেছো আমাকে কিছু চুরি করতে? তাহলে কেন তুমি আমাকে চোর বলছো? মাসিমা, আপনার মতিগতি দেখে তো আমার তাই মনে হচ্ছে। তাহলে চুপি চুপি আপনি আমাদের বাগানে কি উদ্দেশ্য নিয়ে ঢুকেছেন? কেন, বাগানটা না হয় তোমার, তা বলে কি কেউ বাগানে পা রাখতে পারবে না? নিশ্চয়ই না। কেনই বা আপনি আমাদের বাগানে এসেছেন সেটা আগে বলুন। আর যদি কোনো কারণ থেকেই থাকে তাহলেও তো তার আগে একবার আপনার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। তুমি জানো না গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়? তুমি আমাকে যা তা বলে যাচ্ছ কখন থেকে। কি হয়েছে লতা? মাসিমা, আপনারা এত চেঁচামেচি করছেন কেন? তোমার বউকে একটু সামলাও, সে আমাকে চোর বলে অপদস্থ করছে। উনি আমাদের বিনা অনুমতিতেই বাগানে ঢুকেছে। এভাবে কারো বাগানে বিনা অনুমতিতে চোর ছাড়া আর কেই বা ঢোকে, তাই না? সে কথা ওনাকে বলাতে উনি তেল বেগুনে জ্বলে উঠলেন। তোমার বউয়ের কথাবার্তার ধরন দেখেছো? মাসিমা, লতা তো ঠিক কথাই বলেছে। আমারও আপনাকে একই প্রশ্ন। আপনি বিনা অনুমতিতে কেন আমাদের বাগানে ঢুকেছেন? কি করছেন, মানে ঢুকে কি করছেন বলুন তো? বাবা গোপাল, তুমি দেখি তোমার বউয়ের সাথে হাত মিলিয়ে আমাকে অপদস্থ করার চেষ্টা করছো। আমি এক্ষুনি অবিনাশ বাবুকে গিয়ে তোমাদের এমন ব্যবহারের কথা বলবো। মাসিমা, আপনার না বয়স হয়েছে, এবার অন্তত এই ধরনের কূটনীতি আচরণগুলোকে ছাড়ুন। বেশি জ্ঞান দিতে এসো না, বুঝেছো? আমি তোমাদের দুজনকেই দেখে নেব। কি হয়েছে কি? এভাবে মুখ চিপসে বসে আছো কেন? কাজকর্মের কোনো সন্ধান পেলে? না নীলিমা, এখনো সেভাবে কোনো কাজের সন্ধান হয়নি। কেন? তোমার না অবিনাশ বাবুর বাড়িতে যাওয়ার কথা ছিল? ওনার সাথে গিয়ে কি দেখা করেছিলে? আজকে বিকেলেই ওনার সাথে দেখা করে এসেছি এবং আমার একটি কাজের ব্যবস্থা করে দিতেও বলেছি। তাহলে উনি তোমার কাজের বন্দোবস্ত করে দেওয়ার বিষয়ে কি বললেন? নীলিমা, অবিনাশবাবু আমাকে আশা দিয়েছে যে আমার একটা কাজের ব্যবস্থা উনি করে দেবেন, কিন্তু ওনার একটি শর্ত মানতে হবে। শর্ত মানতে হবে? অবিনাশ বাবু তোমাকে কি শর্ত দিয়েছেন? অবিনাশবাবু বলেছেন যে যদি আমি ওনাকে মোচার পাতুরি খাওয়াতে পারি তবে উনি আমার একটি কাজের ব্যবস্থা করে দেবেন। কিন্তু তুমি এত মোচা কোত্থেকে পাবে? গোপালদার বাগানে কলা গাছগুলোতে অনেক মোচা হয়েছে, সেখান থেকে যদি মোচা চুরি করা যায় তাহলে কি তুমি মোচার পাতুরি বানিয়ে দিতে পারবে অবিনাশবাবুর জন্য? হ্যাঁ হ্যাঁ, এ তো আমার বাঁ হাতের খেলা। তুমি আগে ভালো মোচার বন্দোবস্ত করো, তারপর সেই মোচার পাতুরি বানানোর দায়িত্ব আমার, বুঝেছো? তবে চুরি করে মোচা আনাটা কি ঠিক হবে? সব ঠিক হবে, ও নিয়ে তুমি ভেবো না। মাসিমা, আরে ও মাসিমা, এদিকে আসুন, আসুন বলছি। কি হয়েছে গোপাল? এত ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? মাসিমা, আপনি এই বয়সে এত নিচু কাজ কিভাবে করতে পারলেন? গোপাল, নেশা করেছো নাকি? কি যাতা বলছো? আমি আবার কিসের নিচু কাজ করলাম?
মাসিমা, আর এত নাটক আপনি নাই বা করলেন? কখন থেকে তুমি আমাকে উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছ, এরপরে কিন্তু আমি আর চুপ করে থাকবো না। বাবা, চোরের মায়ের আবার বড় গলা রে! হ্যাঁ, কেন আমার বাগানের মোচাগুলো কালকে রাতে কে চুরি করেছে? নিশ্চয়ই আপনি। ওই জন্যই সেদিন চুপি চুপি আমাদের বাগানে ঢুকে মোচাগুলো দেখছিলেন। তোমার গাছ থেকে তো আমি কোনো মোচা চুরি করিনি। সত্যি বলছি গোপাল, সেদিন তোমাদের না বলে বাগানে ঢুকেছিলাম বটে, কিন্তু আমি একটা মোচাও চুরি করিনি, বিশ্বাস করো। মাসিমা, বিশ্বাস আর আপনাকে কখনোই না। লতা আমাকে আগেই বলেছিল আপনার স্বভাবের কথা। তবে জেনে রাখুন, এর বিচার একদিন হবেই। আমি অবিনাশ বাবুকে গিয়ে সব কথা বলবো। অবিনাশ বাবু, আমরা এসে গেছি আপনার মোচার পাতুরি নিয়ে। আরে রতন, নীলিমা, এসো এসো। বাহ, আমার কথা মতো তোমরা মোচার পাতুরি নিয়ে এসেছো আমার জন্য। সত্যি আমি ভীষণ খুশি। নীলিমা সেই সকাল থেকে অনেক পরিশ্রম করে নিজের হাতে আপনার জন্য মোচার পাতুরি বানিয়েছে। বাবা বাবা, অসাধারণ অসাধারণ। অবিনাশ বাবু, আমার হাতে বানানো মোচা পাতুরি খেতে কেমন হয়েছে একবার একটু খেয়ে দেখুন। অপূর্ব, অসাধারণ, এ ভাষায় প্রকাশ করা যায় না। সত্যি ভীষণ সুস্বাদু হয়েছে। তোমার রান্না করাই মোচার পাতুরি হেভি লাগছে গো। অবিনাশ বাবু, আপনি ভালো করে খান। হ্যাঁ, আমি একটু বাইরে থেকে আসছি। নীলিমা, অবিনাশ বাবুকে দেখে শুনে খেতে দিও, কেমন? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি অবিনাশ বাবুকে দেখে শুনেই খাবার দেব। বেশ বেশ, মোচার পাতুরি আমি ছোটবেলা থেকেই বরাবর ভালোবাসতাম। আচ্ছা বলো তো, এত মোচা কোথা থেকে পেলে? অবিনাশ বাবু, আসলে রতন ওই গোপালদার বাগানের কলা গাছ থেকে কাল রাতে মোচা চুরি করে এনেছে, আর সেই মোচা দিয়েই আমি আজ আপনার জন্য পাতুরি করে এনেছি। কি, চুরি করে মোচা এনে আমাকে মোচার পাতুরি খাওয়ানো হচ্ছে? গোপাল কষ্ট করে যত্ন করছে বাগানের কলা গাছগুলোতে, এত মোচা ধরছে, আর সেই মোচা নাকি তুমি চুরি করে নিয়েছো? চি 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 চি! গোপাল, ও গোপাল, বাড়িতে আছো? একবার এদিকে এসো, তোমার সাথে একটু জরুরি কথা আছে। অবিনাশ বাবু, আসুন আসুন। হ্যাঁ বলুন, আপনাকে একটু কি সাহায্য করতে পারি? তুমি আর কি সাহায্য করবে? আমি তো তোমার কাছে ক্ষমা প্রার্থী। না না, এ আপনি কি বলছেন অবিনাশ বাবু? আপনি বিনা কারণে কেন ক্ষমা চাইতে যাবেন আমার কাছে? আসলে অজান্তে আমার একটা বড় ভুল হয়ে গেছে, তার জন্যই তোমার কাছে ক্ষমা চাইছি। অজান্তে আপনার দ্বারা কি এমন ভুল হয়েছে অবিনাশ বাবু? সমস্ত ঘটনা রতন বলবে। বল বল রতন, বল, সমস্ত ঘটনা বল। গোপাল দা, তুমি তো জানোই আমার বাড়ির অশান্তির কথা, তাই আমি অবিনাশ বাবুকে বলেছিলাম আমাকে একটি কাজের ব্যবস্থা করে দিতে। অবিনাশ বাবু আমাকে শর্ত দেন, যদি আমি ওনাকে ভালো মোচার পাতুরি খাওয়াতে পারি তবে উনি আমাকে একটি কাজের ব্যবস্থা করে দেবেন। কি হলো, থামলে কেন, বলো। কালকে রাতে না, আমি তোমার বাগান থেকে সমস্ত মোচাগুলো চুরি করে বাড়িতে নিয়ে যাই। এরপর নীলিমা সেই মোচাগুলো নিয়ে অবিনাশবাবুর জন্য মোচার পাতুরি রান্না করে দেয়। অবিনাশবাবু এই ঘটনা জানতে পেরে ভীষণ আফসোস করেন, রাগ করেন আমাদের উপর। তুমি রতনের মুখে সব ঘটনা শুনলে, তাই তো? এই ক্ষতিপূরণ হিসেবে আমি তোমাকে কটা টাকা দিচ্ছি ভাই। ধন্যবাদ অবিনাশবাবু। সত্যি আমি কি বলবো। আমি অবিনাশবাবুর কাছে গিয়ে ওনার পা ধরে আরও একবার ক্ষমা চাইব। অবিনাশবাবু ভালো মানুষ, উনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন এবং একটি কাজের ব্যবস্থা নিশ্চয়ই করে দেবেন। অবিনাশবাবু, অবিনাশবাবু বাড়িতে আছেন? আমি রতন, আপনার সাথে একটি জরুরি কথা ছিল। কি হয়েছে রতন? সকাল সকাল কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো এ বাড়িতে? হ্যাঁ, হরিপদবাবু, আসলে অবিনাশবাবুর সাথে আমার দেখা করবার ছিল। ওনাকে ওনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা। অবিনাশ বাবু এখন একটু ব্যস্ত আছেন, যা বলবার আমাকে বলো।
কারণ ওনার সব কিছু দেখবার দায়িত্ব আমাকেই দিয়েছেন উনি। ও আচ্ছা আচ্ছা, মানে হরিপদবাবু, আমি আমার কর্মকাণ্ডের জন্য ভীষণ দুঃখিত। তো এভাবে মিথ্যে বলে অবিনাশবাবুকে মোচার ঘন্ট খাওয়ানোটা আমার ঠিক হয়নি। তাই আমি ওনার কাছে আরও একবার ক্ষমা চাইতে এসেছি, আর এই অনুরোধ করতে এসেছি যাতে উনি আমার এই একটা কাজের ব্যবস্থা করে দেন। রতন, তুমি এতটা নির্লজ্জ! মিথ্যে কথার ভিত্তিতে তুমি অবিনাশ বাবুর থেকে কাজ নিতে এসেছিলে। তুমি কি ভেবেছো উনি তোমাকে ক্ষমা করে দেবে? না, কখনো না। তুমি এক্ষুনি চলে যাবে এখান থেকে, তোমাকে কোনো কাজ দেওয়া হবে না। আমি একবার অবিনাশবাবুর সাথে কথা বলতে চাইছিলাম। আমার কথা মানে অবিনাশ বাবুর কথা, বুঝেছ? তুমি আসতে পারো, যাও এখান থেকে। জেঠু, কিছু মনে করবেন না। মানে আমি আড়াল থেকে আপনাদের সমস্ত কথা শুনছিলাম। আমার অনেক দিন ধরেই সন্দেহ হচ্ছিল আপনার উপর, কিন্তু আজ আপনার কথা শুনে সেটা পরিষ্কার হয়ে গেল। রতন আমার সাথে কথা বলতে এসেছিল, কিন্তু আপনি নিজেই ওর সাথে কথা বলা শুরু করে দিলেন। একবারও আমাকে জিজ্ঞেস করবার প্রয়োজন মনে করলেন না। না না, তেমনটা নয়। আসলে আমি ভাবলাম আপনি ব্যস্ত আছেন, তাই আর কি। হরিপদবাবু, আমি বুঝতে পেরে গেছি আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, তাই আপনাকে ভালোভাবেই বলছি, আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান। ঠিক আছে অবিনাশ, তুমি যখন সিদ্ধান্ত নিয়েছো, আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। তো সিদ্ধান্তকে সম্মান করে বাড়ি থেকে চলে যাচ্ছি। রতন, আমার এটা ভাবতে ভালো লাগছে যে তুমি তোমার নিজের ভুলটা স্বীকার করেছো। আমি বিচার বিবেচনা করে দেখব, তারপর না হয় জানাবো তোমার জন্য কোনো কাজের ব্যবস্থা করা যায় কিনা। ধন্যবাদ অবিনাশবাবু, আমারও আমার মনের কথা বোঝবার জন্য। কি দেখে যে তোমাকে বিয়ে করেছিলাম কি জানি, এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভুল। আমি আমার বাবার কথা শুনলে আমার জীবনটা আরো সুন্দর হতো। হ্যাঁ, শুনলেই পারতে। তা কিভাবে শুনবো বলো? তখন তো বলেছিলে তোমার এই আছে সেই আছে, আমাকে রানী করে রাখবে। এখন তোমার সেই মিষ্টি মিষ্টি কথাগুলো কোথায় গেল? প্রেমের সময় মানুষ অনেক কিছুই বলে। কিন্তু তোমার তো বোঝা উচিত ছিল যে আমি শহরের মেয়ে, তোমাদের মাটির বাড়িতে আমি থাকতে পারবো না, আর কাজ বাজও আমি এত করতে পারবো না। তবুও তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এলে। আমি তো তোমাকে জোর করে আনিনি শ্রদ্ধা। জোর করে আনোনি, তুমি প্রতারণা করে এনেছো। তুমি তখন সত্যি কথাটা কেন বললে না? সত্যিটা বললে আমি হয়তো আসতামই না। আমি তো জানি এই পরিবেশ আমার যোগ্য নয়, তুমিও জানতে যে তুমিও আমার যোগ্য নয়, কিন্তু তাও তুমি আমার সাথে এটা করলে। আচ্ছা, যা করবার করেছি সেটা নিয়ে প্রতিদিন কথা না বললেই নয়। প্রতিদিন এক কথা বলে কি শান্তি পাও তুমি? তোমার ঘরে আবার শান্তি? বিয়ের পর থেকে শান্তির ছিটে ফোটাও তো দেখিনি কখনো। তুমি যে আমার সাথে প্রতারণা করেছো এটাই মনে করিয়ে দিই বারবার, যেন সেই লজ্জায় জীবনে আরেকটু উন্নতি করতে পারো। আমার জীবনে উন্নতি লাগবে না, আমি শান্তিতে আছি। এখন তুমি একটু শান্তি দিলেই হয়। তুমি তো আর আমাকে শান্তি দিতে পারলে না, তাহলে আমি তোমাকে কিভাবে দেব বলো? দূর ছাই, রোজ রোজ এক অশান্তি আর ভালো লাগে না। এবারও ভালোই ফলন হয়েছে, কি বলো গিন্নি? হ্যাঁ গো, দেখেই কেমন মনটা আনন্দে নেচে ওঠে। চোখের শান্তি বলো। হ্যাঁ, এই দিয়েই তো সংসার চলছে, না হলে যে কোনো উপায় হতো। ফলন আরো বাড়াতে হবে বুঝলে। কিন্তু গিন্নি, এখন আর তেমন মুনাফা হচ্ছে না গো, কি যে করি? এভাবে চলতে থাকলে তো হবে না। এক কাজ করলে কেমন হয় বলো তো? কি কাজ বলো? বাজারে তো তেমন লাভ হচ্ছে না, লাউগুলো যদি বাইরে হাটে নিয়ে গিয়ে বিক্রি করা যায় তাহলে কিন্তু মুনাফা আসতে পারে। না গিন্নি, অন্য কথা ভাবো। তা কেন নয়? বাজারে তোমার লাভ হচ্ছে? হচ্ছে না তো, আর হবে বলে মনেও হয় না। তাই আমি যা বলেছি সেটা একবার ভেবে দেখো। গিন্নি, হাট কি এখান থেকে কম দূর? যদি আমি লাউগুলো নিয়ে হাটে যাই তাহলে যেতে আসতে অনেক খরচ পড়ে যাবে। আমার মুনাফা কিছুই থাকবে না, শুধু শুধু বাড়তি কষ্ট। এটা তুমি ঠিকই বলেছ গো, আমি তো আর অত কিছু হিসেব করিনি। এখন অন্য কোনো পথও তো নেই। গ্রামে লাভ হবে না, লাউগুলো সব আমাদের পচে যাবে। না না গিন্নি, এ তো হতে দেওয়া যায় না। আমার এত কষ্টের ফলন, তিল তিল করে এই ফলন ফলিয়েছি আমি।
তা তো আমিও চাই না। দেখো না কোনো উপায় বের করা যায় কিনা। তবে হাটের যাতায়াত ব্যবস্থা থাকলে বোধহয় হাটেই বেচা কেনা ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, দেখি কি করা যায়, এভাবে নষ্ট করতে তো দিতে পারি না। বুঝলে হরিপদ, মাছ মাংস খেয়ে খেয়ে মুখের স্বাদ একদম যেন নেই হয়ে গেছে আর কি। কিন্তু বাবু, আপনি তো মাছ মাংস ছাড়া কিছু খান না। খেতে হবে হরিপদ, খেতে হবে। মুখে যে আর স্বাদ পাচ্ছি না, আর জিভ যেন বিষিয়ে উঠেছে। তা কি খাবেন বাবু? শাকসবজি খেলে বোধ হয় ভালো হয়। ফুলকপির তরকারি করে দেব? ফুলকপির তরকারি ভালো খেতে পারবেন। হ্যাঁ, ফুলকপির তরকারি ভালো, কিন্তু খেলে প্রচুর গ্যাস হয়। তারপর দেখা যাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছি। তার থেকে না খাওয়াই ভালো। তুমি অন্য কিছুর ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা করতে পারি বাবু? আপনার কি খেতে মন চায়? কি খেতে মন চায় তা তো জানি না হরিপদ, শুধু এমন কিছু খাওয়াও যাতে মুখের স্বাদ ফিরে আসে আর শরীর এবং মন ঠান্ডা থাকে। আপনি তো আমাকে বিপাকে ফেলে দিলেন বাবু। এখন কোত্থেকে কি যে জোগাড় করে আনি? দেখো দেখো, খোঁজ লাগাও। গ্রামে গ্রামে গিয়ে খুঁজে দেখো, কিছু না কিছু তো পেয়েই যাবে। কিছু তো পাবো বাবু, কিন্তু আপনার মন মতো পাবো কিনা তা বুঝতে পারছি না। আহা, তুমি আগে খুঁজি দেখো না। ঠিক আছে বাবু, আমি ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, করো করো। মানুষ যে বলে টাকা পয়সা ওলারা খুব সুখে থাকে, সারা দিন রাত মাছ মাংস খায়, এদের আবার দুঃখ কিসের? আমাদের দুঃখ তারা যদি বুঝতো। কি গো পলাশ, সেভাবে মন খারাপ করে বসে আছো কেন? কিছু হয়েছে কি? না না, তেমন কিছু নয়, এমনি। তো এই ভর দুপুরবেলা এখানে বসে আছো কেন? আর বলো না নগেন ভাই, সংসারে যে অশান্তি, তাতে কি ঘরে বসে থাকবার উপায় আছে? সেই গাছতলাই আমার একমাত্র ভরসা। আহা, খোলসা করে না বললে কি হয়, বলো না। ওই প্রতিদিনকার ব্যাপার, শ্রদ্ধার সাথে ঝামেলা। আবার বুঝি তোমাকে অপমান করেছে? হ্যাঁ, তা তো প্রতিদিন করেই। তুমি কিছু বলো না, প্রতিবাদ করো না? আমি কি আর করতে পারি বলো? শ্রদ্ধা যা বলে তা তো মিথ্যে নয়। বুঝলাম মিথ্যে নয়, তাই বলে প্রতিদিন তোমাকে খোঁটা দেবে? আমি বলি কি, শোনো, ওই মেয়েকে আবার শহরে দিয়ে এসে যাও। শহরে কিভাবে দিয়ে আসবো বলো? ও তোমার বউ। তাতে কি হয়েছে? অমন একটা বউ একটা গেলে কত পাওয়া যাবে। কিন্তু মান সম্মান বলে তো একটা কথা আছে, বউ চলে গেলে মান সম্মানের কি হবে বলো তো? এই যে প্রতিদিন তোমাকে কথা শোনায়, এতে কি তোমার মান সম্মান বাড়ছে? আচ্ছা, তুমি শহরে না হয় নাই দিয়ে আসলে, আর তো একটা কাজ করতে পারো। কি কাজ? তোমাকে যে এত অপমান করে, তখনই তো তুমি শ্রদ্ধাকে মারতে পারো। একদিন মার খেলে তীরের মতো সোজা হয়ে যাবে। ভালো বলেছ, এবার আমি এটাই করব। বড়ই সমস্যার মধ্যে আছি বুঝলে গোপাল। আবার কি সমস্যা তোমার? হ্যাঁ, আর বলো না, অবিনাশ বাবুর কি সব ইচ্ছে হয়েছে, তার জন্য বিপাকে পড়েছে আমি। তা কি ইচ্ছে হয়েছে তার? তার নাকি মাছ মাংস খেতে আর ভালো লাগে না, তার মুখের স্বাদ নাকি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তারপর? তারপর আর কি, বলল অন্য কিছু খাওয়ার ব্যবস্থা করতে। আমি বললাম ফুলকপির কথা। তিনি জানালেন ফুলকপিতে নাকি পেটে গ্যাস হয়। এখন আমি কি করতে পারি বলো তো? এ কি হাসছো কেন তুমি? আমার সমস্যা শুনে তুমি হাসছো? কি যে বলো না তুমি! তোমার সমস্যা শুনে হাসবো কেন আমি? আমি তো হাসছি, তুমি সমাধান খুঁজে পাচ্ছ না তাই। তো তুমি কি খুঁজে পেয়েছো? হ্যাঁ, এটার সমাধান তো খুবই সোজা। বলো বলো, তাড়াতাড়ি বলো। আমার বাড়িতে অনেক লাউ আছে, সেই লাউ নিয়ে যাও, নিয়ে রান্না করো, অবিনাশ বাবুকে খেতে দাও। দেখবে লাউ খেয়ে তার শরীর মন সব ঠান্ডা হয়ে গেছে। এটা তো তুমি ঠিকই বলেছো গোপাল। এই এতটুকু সমস্যার জন্য আমি কেমন হন্যে হয়ে ঘুরছি, এটা আমার মাথায় আগে আসলো না কেন? লাউ তো খুবই পুষ্টিকর একটা সবজি। তোমার মাথায় বুদ্ধি আছে গোপাল, বলতে হবে। আহা, একটু বুদ্ধি না খাটালে কি আর চলা যায়? যাক, তোমাকে অনেক ধন্যবাদ গোপাল, আমি অনেক খুশি হয়েছি। যাই তাহলে, তোমার বাড়ির দিকে যাই, কেমন? চলো চলো, তাহলে একসাথেই যাই।
কাঁদছো কেন? তুমি তো কখনোই আমাকে মারো না। আহ, আজ আমি কি এমন করেছি যে তুমি আমাকে মারছো? আমাকে ছেড়ে দাও দয়া করে। তুই আমার জীবনটাকে বিষিয়ে দিয়েছিস। তোকে মধু, এদিকে আয়, কথা আছে তোর সাথে। বলো দাদা, কি কথা আছে? কিছু হয়েছে নাকি আবার? নাকি ভাই আবার কিছু বলেছে? না না, ভাই কিছু বলেনি। মাছ তোলা নিয়ে একটু কথা ছিল তোর সাথে, ওই জন্যই ডাকলাম। আমি তো অন্য কিছু ভেবে বসেছিলাম। বলো দাদা, কি হয়েছে? তুমি তো গেছিলে মাছ দেখতে, কেমন কি দেখলে? হ্যাঁ, মাছ তো দেখে এলাম। বর্ষাকাল বুঝতেই তো পাচ্ছিস, মাছ এবার উঠেছে। ইলিশগুলো আসছে এবার কালকে। তাহলে যাবি নাকি ভোরবেলা একবার? গেলে তো কোনো সমস্যা নেই, গেলেই হয়। যদি মাছ পেয়ে যাই তাহলে বাজারে বিক্রিও করা যাবে। তাহলে কাল কি যাবো? ভোরবেলা উঠে পড়িস তাড়াতাড়ি। আচ্ছা দাদা। আচ্ছা, যদুর কি খবর বলতো? কাকার মুখে শুনলাম ওর নাকি ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। আর কি বলবো দাদা, সস্তায় পাবে বলে খারাপ মাছগুলোকে কিনে এনে বাজারে বিক্রি করে। লোকে বুঝবে না নাকি এরকম বোকামো কেউ করে? আচ্ছা দাদা, শরীরটা ভালো লাগছে না, আমি ঘরে গেলাম, কেমন? ঠিক আছে, কালকে তাড়াতাড়ি তৈরি হয়ে যাস। আমি একটু মাঠের দিকে যাব। কি করছো গো লীলা? বাইরে তোমাকে দেখতে পেলাম না তো। এই তো ঘর পরিষ্কার করছিলাম। সারাদিনে তো খুব একটা সময় হয় না, ওই জন্য এখনই করছি। বুঝলাম। আমি তো অনেকক্ষণই এসেছি, এসে থেকে তোমাকে দেখতে পাইনি। কেন, কিছু দরকার ছিল নাকি? ডাকতে পারতে তো, আমি তো ঘরেই ছিলাম। না না, কোনো দরকার ছিল না, ওই জন্যই তো ডাকিনি। আমি ভেবেছিলাম হয়তো তুমি ঘরে বিশ্রাম করছো। আর বিশ্রাম? আমি বিশ্রাম নিলে কি আর ঘরটা কেউ গুছোবে? আবার কথা শোনাচ্ছ? আমি কি তোমার কোনো কাজ করে দিই না নাকি? তা আবার আমি কখন বললাম? এইসব কাজ কি আর তোমার দ্বারা হবে? এগুলো তো আমাকেই করতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে। বলছি, ছোট বউয়ের সাথে তোমার কথা হয়? না, তেমন কথা হয় না। কেন? ছোটটা তো আলাদা হয়ে যাওয়ার পর থেকে আর সেরকম কথাই বলে না। যাই হোক, ভাই তো। পাশের বাড়ির বৌদির মুখ থেকে শুনছিলাম ব্যবসা নাকি খুব একটা ভালো যাচ্ছে না। আমি ওটাই শুনেছি, ওই জন্যই তোমার থেকে জিজ্ঞাসা করলাম যে তুমি কিছু শুনেছো নাকি। না না, কিছুই শুনিনি। আমার সাথে আর কথা বলে কই? রাস্তায় দেখা হলেও তো তারা কথা বলে না। আচ্ছা বাদ দাও এসব কথা। শান্তিতে থাকবে বলি তো আলাদা হয়েছিল, ভালো থাকলেই ভালো। মেজোর সাথে কথা বলছিলে তো? কালকে ভোরবেলা নদীতে যাব, ইলিশ আসছে। তার মানে কালকে তো ভোরবেলা তোমাকে খাবার করে দিতে হবে। নিশ্চয়ই ইলিশ পেলে তা নিয়ে আবার বাজারে যাবে। হ্যাঁ, তা তো যেতে হবে। আচ্ছা, আমি একটু বাইরের দিকে গেলাম, কেমন? ঠিক আছে, সাবধানে যেও। চন্দনা, আরে ও চন্দনা, এদিকে এসো দেখি, কথা আছে তোমার সাথে। আসছি, দাঁড়াও, চাটা করে নিয়ে আসছি, একটুখানি বসো। ঠিক আছে, তাড়াতাড়ি করে নাও। অনেকদিন তোমার সাথে দুটো কথা বলা হয়নি, আজকে ফাঁকা আছি, এসো। বলো, কি বলছো? হঠাৎ জরুরি তলব যে? এমনি কথা বলবার জন্য আর কি। এখন তো যা অবস্থা, ঠিক মতো কথা বলা হয় না তোমার সাথে। বলো, কি বলবে? তোমার মাছ ধরা কেমন হচ্ছে? ভালো নয় গো, চলে যাবার মতো। দাদার বেচা কেনা বাজার ভালোই চলছে, কি করে হচ্ছে আমি জানি না। তা দাদাদের যখন ভালো হচ্ছে, তাহলে তুমিও তো একই ব্যবসা করো, তোমার কেন হচ্ছে না? দাদারা তো নদীর ওপারে মাছ ধরে, আর আমি এই পারে। তুমিও তাহলে কাল থেকে নদীর ওই পারে মাছ ধরবে, তাহলে একই মাছ উঠবে। ঠিক বলেছো বউ, তাই করতে হবে। হ্যাঁ, তাই করো। আমি সকাল সকাল নদীতে যাব, উঠে পড়ো। ঠিক আছে, যেও। আজকাল ব্যবসাটা একদম ভালো যাচ্ছে না, কি করা যায় বলো তো? কি আর করবি, ব্যবসাটা ঠিক কর। অন্য কোনো উপায় তো দেখতে পাচ্ছি না। দাদার ব্যবসায় কত উন্নতি, আর আমার কোনো উন্নতি হচ্ছে না। তোর দাদা অনেক খাটে রে। রামদাদা খাটে, তুই অত খাটতে পারবি না। কেন পারবো না? দাদা এমন কি খাটে যে আমি পারবো না?
সকাল থেকে দাদাকে একবার দেখবি, যেটা করে সেটা খুব ভালোবেসে করে, আর সেরকম খরিদ্দার পেলে ভালো ব্যবহার করে। কালকে আমি দাদা যেখান থেকে মাছ তুলবে সেখান থেকেই মাছ তুলবো, তারপর দেখবো বিক্রয় কেমন করে দাদার বেশি হয়। তাই তো, ওই জন্যই বলি যা করবি ভেবে চিন্তা কর। আড্ডা দেওয়া যাবে? হ্যাঁ, কতদিন আড্ডা দেওয়া হয়নি। তা যা বলেছিস, কাজের জন্য অনেকদিন ঠিক করে কথা হয়নি। তোর কাজ কেমন চলছে বল, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ রে, সব ঠিকঠাক আছে, লাভ এখন ভালোই হচ্ছে। তা তোর ব্যবসা কেমন চলছে? ভালোই চলছে রে। আচ্ছা, যদুর খবর কি? ও তো শুনলাম আলাদা বাড়ি করেছে। হ্যাঁ, হ্যাঁ রে, বইয়ের কথায় আলাদা হলো, কি হতো যদি একসাথে থাকতো। আর ব্যবসা কেমন চলছে? আর কি বলবো, এত বাজে ব্যবহার করে খরিদ্দারদের সাথে বলার বাইরে। সে কি রে, এমন হয়ে গেছে? এমন তো ছিল না ছেলেটা, তোদের তো আদরের ভাই ছিল। ওই জন্যই তো চিন্তা, আমি তো ফেলে দিতে পারি না বল, চিন্তা হয় প্রচুর ভাইটাকে নিয়ে। মেজো ভাই তো তোর সাথেই থাকে, তার দুজনে একই ব্যবসা সামলাস নাকি? হ্যাঁ রে, আমাদের একটাই ব্যবসা, অনেকটাই সামলায় ও। বুঝলাম, তাহলে তো ভালো। হ্যাঁ, তোর মাথায় একা অতটা চাপ পড়ে না? না, অতটা চাপ পড়ে না, যা যা কাজ থাকে দুজন মিলে হয়ে যায়। আচ্ছা রে, আজকে উঠি, অনেকক্ষণ এসেছি, এবার বাড়ির দিকে এগুতে হবে তো। ঠিক আছে, সাবধানে যাস। মধু, কি করছিস? ঘুমিয়ে পড়েছিস নাকি? না না দাদা, বলো, ঘুমাইনি, তোমার জন্য বসে আছি একসাথে খাবো বলে। খাবার তো বাড়াই আছে, চল খেতে বসি, খেতে বসে বাকি কথা বলবো, না হলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ চলো চলো। তা দাদা, কোথায় গিয়েছিলে? আজকে অনেকটা রাত হলো বাড়ি ফিরতে। লক্ষণের সাথে আড্ডা দিতে গিয়ে দেরি হয়ে গেল রে। আমি তো চিন্তা করছিলাম কোথাও কিছু হলো নাকি। কালকে ভোরবেলায় বেরুনো তো, একেবারে মাছ নিয়ে বাজারে যাব। হ্যাঁ, কালকে রবিবার আছে, ভালো বিক্রি হবে, তাড়াতাড়ি চলে যেতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, তাড়াতাড়ি চলে গেলে ভালো বিক্রি হয়ে যাবে। আচ্ছা দাদা, আমি উঠছি, ঘুমাতে হবে, না হলে শরীরটা টান মারবে কালকে। আচ্ছা আচ্ছা, ঘুমো, আমি সকালে ডেকে দেব। ঠিক আছে দাদা, ডেকে দিও, আমি উঠে পড়ব। কিরে, চল, এবার বেরোতে হবে তো, না হলে দেরি হয়ে যাবে তো। হ্যাঁ দাদা, চলো, আমি তৈরি। হ্যাঁ চল না বাইরে, তারপর সবই তো নিতে হবে। দাদা, আজকে ভালো ইলিশ উঠছে, দেখো। ছোট বড় সব ধরনের ইলিশ আছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। তাড়াতাড়ি ধরো, বাজারে নিয়ে যেতে হবে। এত ভালো মাছ পাবো ভাবতেই পারিনি। কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে আজকে। মেজ বৌমারি দেখেছিলিস? বাদ দে সব কথা, মাছ ধর মন দিয়ে। হ্যাঁ গো দাদা, ধরছি মন দিয়েই। বেশি ছোট হলে ধরবো না কিন্তু। না, ওগুলো ধরতে হবে না, বেশি ছোট হলে কেউ কিনবে না ইলিশ মাছ। দাদা, একটা বড় দেখে আলাদা করে রাখবে, বাড়ি নিয়ে যাব, আজকে ইলিশ রান্না হবে। আর বর্ষার দিনে ইলিশ মাছ, কথাটা তো মন্দ বলিসনি তুই মধু। দাদা, হয়ে গেছে, চলো, মাছগুলো নিয়ে এবার বাজারের দিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চল চল। চন্দনা, আরে ও চন্দনা, তুমি কোথায়? আমাদের দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে তো। এই তো আমার হয়ে এসেছে, দাঁড়াও একটুখানি। আরে তুমি তো বললে ভোরবেলা যাবে, এ তো বেলা হয়ে গেল, মাছ আর পাবে তো? যা পাবো পাবো, সেটাই বিক্রি করব, এখন বেশি কথা না বলে জিনিসপত্রগুলো দাও। সব জিনিসপত্র এখানেই গোছানো আছে, নিয়ে নাও, সব দেখে নিও কিন্তু। সে আমি দেখে নিচ্ছি, তোমাকে অত ভাবতে হবে না, তুমি তোমার কাজ করতে যাও। আমি আমার কাজ এমনিই করব, তোমার তো ভোরবেলা ওঠার কথা ছিল, তা তুমি যে এখন উঠবে তা কি করে জানবো বলো? ঠিক আছে ঠিক আছে, আমাকে নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, আমার দেরি হয়ে যাচ্ছে। দাদারা মনে হয় এতক্ষণে চলে গেছে মাছ ধরতে। আরে দাদাদের তো আমি ভোরবেলাতেই দেখেছি যেতে, তারপর থেকেই তো আমি তোমাকে ডাকছি। ডাকলে আমি কি উঠি না? তুমি ঠিক করে ডাকলে ঠিক উঠে পড়তাম। হ্যাঁ, এখন তো সব দোষ আমারই।
দাদার সাথে কি মেজদাকেও যেতে দেখেছো নাকি একা গেছে? না, মেজদা ছিল, দুজনে একসাথেই গেছে। দাদা যেমন ভাবে ব্যবসাটা করবে আমিও এবার তেমন ভাবেই ব্যবসাটা করব। যা ভালো বোঝো করো, শুধু ব্যবসাটার একটু উন্নতি করো। মধু, মাছগুলো এখানে ঢেলে রাখ, সাজিয়ে ফেল। আমি বড়গুলো সাজাচ্ছি, তুই ছোটগুলো সাজা। একটা বড় মাছ আলাদা করে রেখো কিন্তু দাদা, মনে আছে তো কি বলেছিলাম? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, তুই আজকে জমিয়ে ইলিশ খাবি, তোর কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি ছোট মাছগুলো সাজিয়ে ফেলি, খরিদ্দার আসতে আরম্ভ করে ফেলেছে। আচ্ছা, আজকে যদু কোথায় গেল বলতো? এখনো কই মাছ নিয়ে আসেনি। শরীর টরির খারাপ করলো নাকি? না না, হয়তো দেখো গিয়ে ঘুমিয়ে পড়েছে। ওর তো আবার বেলা করে ওঠা স্বভাব। তা যা বলেছিস, ছোটবেলা থেকেই বেলা করে ওঠে। খুব মনে পড়ে না দাদা, যদুটা কেন যে হঠাৎ এমন হয়ে গেল জানি না। আর কি হবে, নতুন বিয়ে হয়েছে, ঘরে বউ এসেছে, তার কথা তো শুনতে হবে। বিয়ে কি আমার হয়নি? তাহলে কি আমি তোমাদের থেকে আলাদা হয়ে গেছি? ও হয়তো চেয়েছিল একা থাকতে, ছোট বৌমা হয়তো এতজনের সংসার খাটতে পারতো না। সবাই তো আর একসাথে মানিয়ে নিতে পারে না, তাই হয়তো এরকম। আচ্ছা মধু, আমি ভাবছিলাম কটা দিন গেলে বাড়িতে একটু কিছু ব্যবস্থা করব। হ্যাঁ দাদা, এখন তো ব্যবসা ভালোই চলছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে কথা বলতে বলতে প্রায় সব মাছই তো বিক্রি হয়ে গেল রে। আমারও ছোটগুলো বিক্রি হয়ে গেছে। ওই তো দাদা, যদু আসছে। এত বেলায় মাছ আনলে ব্যবসা দাঁড়াবে কি করে? আর কি হবে, এনেছে, দেখা যাক কতগুলো কি বিক্রি করতে পারে। আচ্ছা গুছো, আমি একটুখানি যদুর সাথে কথা বলে আসি। ঠিক আছে, যাও, আমি গুছিয়ে ফেলছি, তুমি এলেই বাড়ির দিকে রওনা দেব। কিরে ভাই, কেমন আছিস? আজকাল তো আর দেখা হলেও কথা বলিস না। তোমাদের এখন বড় বড় ব্যাপার, কি কথা বলবো বলো তো তোমাদের সাথে? এমন করে বলিস না, তুই তো নিজের ইচ্ছাতেই আলাদা হয়েছিস। হ্যাঁ, সে তো আলাদা হয়েছি। তোর ব্যবসা কেমন চলছে বল? আজকে এত দেরি করে বাজারে মাছ আনলি যে? ব্যবসা মোটামুটি চলছে, তোমার মতো অত ভালো চলেনি। ঘুমিয়ে পড়েছিলাম, উঠতে পারিনি, তাই দেরি করেই মাছ আনতে হয়েছে। তুই নাকি খরিদ্দারের সাথে খুব উচ্চ গলায় কথা বলিস। তোমাকে কে বলল? আমার খরিদ্দার, আমি যেমন খুশি ব্যবহার করব, তোমার তাতে কি? আমাকে পাড়ার লোকেরাই বলেছে তোর ব্যবহারে আমার হয়তো কিছু আসে যায় না, কিন্তু তোর ব্যবসারই ক্ষতি হচ্ছে। তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো নাকি? না, তোকে আমি জ্ঞান দিতে আসিনি, শুধু কয়েকটা ভালো উপদেশ দিতে এসেছি। তোমার তো সব মাছ বিক্রি হয়ে গেছে, এবার বুঝি বাড়ি চলে যাবে? হ্যাঁ, বাড়ি চলে যাব, আর কি করব থেকে। আমার এখনো তো একটা মাছও বিক্রি হলো না। লোকের সাথে ভালো ব্যবহার কর, মাছও ঠিকঠাক করে আন, দেখবি তোরও ব্যবসার উন্নতি হবে। দেখি কি করা যায়, আজকে মনে হয় বিক্রি সেরকম হবে না। কি হয় দেখ, বাজারে তো লোকজন কমে আসছে, আর বিক্রি তেমন হবে না। ঠিক আছে, একটু কথা বলে মনে রাখিস, দেখবি তো ভালোই হবে। ঠিক আছে দাদা, মনে রাখবো। আমি এলাম আজকে, পরে দেখা হলে কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে। মিতা, আমরা চলে এসেছি, কোথায় তুমি? কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি চলে এলে যে? তাড়াতাড়ি হয়ে গেছে গো, ওই জন্যই তাড়াতাড়ি চলে এসেছি। এর মধ্যেই সব মাছ বিক্রি হয়ে গেছে? বাবা, আজকে তার মানে অনেক লাভ হয়েছে। হ্যাঁ, অনেকই লাভ হয়েছে। বাইরে একটা মাছ রেখে এসেছি বৌদির কাছে, রান্না করো তো ভালো করে। বৌদির শরীরটা ভালো নয়, বৌদিকে কেন দিতে গেছো? আমাকেই না হয় এনে দিতে। তুমি গিয়ে যা করবার করো, আমি এ ব্যাপারে কিছু জানি না। আজকে ছোটর সাথে দেখা হয়েছিল জানো? কেন, কিছু বলছিল নাকি? আজকে তো দেখলাম যদুও বাজারে অনেকটা দেরি করে গেছে। আমায় দেখে মুখ ঘুরিয়ে চলে গেল, আমিও আর কিছু বলিনি। তা বেশ ভালো করেছো। আজকে বরদাও যদুর সাথে কথা বলতে গেছিল। তা কেন হঠাৎ কথা বলতে গেলে? যেচে কথা বলতে যাওয়ার কি দরকার ছিল? ভাইয়ের ব্যবসার কথা জানবে বলে গেছিল। ছোট ভাই হয়তো, তাই যতই দোষ করুক আমরা তো তাকে আর দূরে সরিয়ে রাখতে পারবো না। সে যদি তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে পারে, তাহলে তোমাদেরকেও তা পারতে হবে। যেখানে অপমানিত হতে হবে সেখানে ছুটে গিয়ে কি হবে? কিছুই হবে না, কিন্তু দাদা তো আমাদের ছোটবেলা থেকে আমাদের কোনো অভাব বুঝতে দেয়নি, তাই দাদার একটু কষ্ট হয় আমরা কেউ খারাপ থাকলে আর কি। বুঝেছি, বর্ষার দিনে আমাদের 3 বউয়ের সংসার যাতে ঠিক মতন চলে, তাই দাদার এই চিন্তা। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা তুমি এবার রান্না করতে যাও, ভালো করে রান্না করো, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নেব। আচ্ছা, তুমি এখন তাহলে স্নান করতে যাও, গা থেকে তোমার মাছের গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে আমি গেলাম, তুমি রান্না করতে যাও। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না, কি করে যে ব্যবসা ঠিক হবে। কিরে যদু, কোথায় যাচ্ছিস? এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর কাকা বাবু কি বলবো বুঝতে পারছি না। কি হয়েছে বল না। দাদার ব্যবসা এত ভালো চলছে আর আমার ব্যবসাটা দিন দিন কমে যাচ্ছে। কেন? তুই কেন দাদার সাথে আলাদা হতে গেছিলিস? তো দাদা খুব ভালো মনে কাজ করে। বইয়ের কথাতে তো দাদার থেকে আলাদা হতে গেছিলাম, যে নিজের ব্যবসা করলে লাভ অনেকটা বেশি হবে। এটাই তো ভুল ভেবেছিলিস। একটা কথা জানিস না, একতাই বল। তার মানে আমি যদি একসাথে থাকতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না, তাই তো? না রে, হতো না। তোর মেজো দাদাকে দেখেছিস তোর দাদার থেকে আলাদা হতে? না না, মেজো দাদা তো দাদার সাথে ব্যবসা করে, বৌদিদের সংসারও এক। তোর দাদা জানে একা কোনো কাজ সম্ভব নয়, ঠিক মতো চলবে না, তাই আলাদা হয়নি। বুঝতে পারছি কাকা, ভুল হয়ে গেছে, বইয়ের কথা না শুনলে ভালো হতো। কি আর হবে, ভুল করে ফেলেছো, সেই ভুলের মাসুল তো দিতেই হবে। তাহলে কাকা বাবু এখন কি উপায় আছে? তুই তোর দাদা কিভাবে ব্যবসা করছে সেদিকে লক্ষ্য দে, দাদার পদ্ধতিগুলোকে অবলম্বন কর। করলে সব ঠিক হয়ে যাবে? সবই তো ঠিক হবে না, কিন্তু তোর ব্যবসার উন্নতি হবে। ঠিক আছে কাকা বাবু, ধন্যবাদ, আজকে আমি আসি, কেমন? ঠিক আছে, সাবধানে ফিরিস। দাদা বাড়িতে আছো নাকি? তুই কি ব্যাপার রে, হঠাৎ আজকে এ বাড়িতে এলি যে? কি ব্যাপার ভাই? আয় আয়, ভেতরে আয়, কিছু সমস্যা হয়েছে নাকি? দাদা আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি সব ঝামেলা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে চাই। সে তো ভালো কথা, আয় না, ভেতরে বসে কথা বলবি, আয়। দাদা তুমি আমাকে ক্ষমা করবে তো? আমি জানি আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুই তো আমাদের ছোট ভাই, তুই কোনো ভুল করলে সেটা তো ক্ষমা করতেই হবে। তুই নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এটাই অনেক। তাহলে দাদা আজকে একটু খাওয়া দাওয়া হবে নাকি? তোর বৌদিকে রাত্রে মাংস করতে বলেছি, খেয়ে যাবি। কতদিন বৌদির হাতে রান্না খাইনি। সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয় রে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। বাবা, ঘরে জল ছাড়া আর কোনো কিছু নেই। চলো আমরা দুজনে জল খেয়ে ঘুমিয়ে পড়ি, সকাল হলে কোনো না কোনো একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। এরপর বাবা ছেলে মিলে শুয়ে পড়ে। এদিকে হঠাৎ রাজু টোনা ঘুমের মাঝে স্ট্রোক করে আর সাথে সাথেই মারা যায়। এরপর সকাল হয়ে আসে। টোনা ঘুম থেকে জেগে যায়। বাবা, সকাল হয়ে গিয়েছে, আর কত ঘুমাবে বলো তো? ওঠো এবার, দেখো কত মিষ্টি রোদ উঠেছে। বাবা, ও বাবা, এ কি, তোমার শরীর এত ঠান্ডা কেন? বাবা, ও বাবা, কথা বলো বাবা। বাবা তো নিঃশ্বাসও নিচ্ছে না, তার মানে আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। বাবা! বাবার মৃত্যুতে টোনা চিৎকার করে কান্না করে। এদিকে টোনার চিৎকারে জঙ্গলের সব পাখিরা সেখানে ছুটে আসে। রাজুর মৃত্যুতে সবাই শোক প্রকাশ করে। এরপর সবাই মিলে রাজুর লাশটা নিয়ে শ্মশানে চলে যায়, তার শেষ কার্যটুকু সম্পাদন করে। এরপর সবাই নিজেদের বাড়ি চলে যায়। টোনা একা একটা বাড়িতে থাকতে শুরু করে। এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। টোনাও বড় হয়ে যায়। জঙ্গলের রাস্তা অনেক ভাঙাচোরা, তাই এখানে একটু সাবধানে চলাফেরা করতে হয়। চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য অনেক উপকার করলেন। কিন্তু আপনাকে এত দুঃখী দুঃখী কেন লাগছে? কি হয়েছে আপনার?
এরপর টোনা তার জীবনের সব কষ্টের কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনির ভীষণ মায়া হয়। আপনার আজ থেকে আর কোনো কষ্ট থাকবে না। আপনি আমার সাথে চলুন, আমার অনেক বড় কোম্পানি আছে, সেখানে আপনি ম্যানেজার হয়ে কাজ করবেন। টাকার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, সেই টাকা আমি আর রোজগার করতে চাই না। আপনি আপনার বাবার আত্মার শান্তি কামনার জন্য টাকা ইনকাম করবেন, আর আপনার যে আপনজনেরা আপনাকে দূরে ঠেলে দিয়েছিল তাদের মুখের উপর জবাব দেওয়ার জন্যই আপনি টাকা ইনকাম করবেন। টুনি টোনাকে অনেক বোঝায়। অবশেষে টোনা বোঝে আর টুনির কোম্পানিতে চাকরি করতে থাকে। এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। আর টোনাও অনেক টাকার মালিক হয়ে যায়। এরপর একদিন টোনা, তোমার জীবনে তো কেউ নেই, তাই আমি তোমার জীবনের সঙ্গী হতে চাই। আপনি তো আমার মালিক, আপনাকে আমি বিয়ে করব। আমি তোমার কোনো মালিক নই, তুমি আমাকে আজই বিয়ে করবে, আর আজ থেকে আমি তোমার স্ত্রী, বুঝেছো? টুনির কথায় টোনা আর না করতে পারে না। এরপর টোনা টুনিকে বিয়ে করে নেয় আর তাদের বিবাহিত জীবন অনেক সুখে কাটতে থাকে। এ কি পিসি, তুমি হঠাৎ আমার বাড়িতে? ও মা, তুই এত বড় বাড়ি করেছিস! আমি তো ভেবেছিলাম ছোট একটা বাড়ি করেছিস, কিন্তু এত বড় বাড়ি যে করেছিস তা আগে ভাবিনি। ভাবনি যখন, এখন স্বচক্ষে দেখে নাও আর বলো কেন এসেছো। তোর বোন, মানে আমার মেয়েটার বিয়ে, তুই কিন্তু অবশ্যই আসবি বাবা। আর শোন, তোর বোনের হীরের গহনাটা কিন্তু তুই দিবি। পিসিমা, লোকে ঠিকই বলে এই জগতে দুধের মাছের কোনো অভাব নেই। এই যেমন ধরুন আপনি। তুমি কি আমাকে অপমান করছো বৌমা? হ্যাঁ পিসিমা, আমি আপনাকে অপমানই করছি। যখন টোনা টাকা ছিল না তখন তাকে তাড়িয়ে দিয়েছিলেন, আর আপনি তার খোঁজ নিতে এসেছেন। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি এক্ষুনি আমাদের বাড়ি থেকে। দেখো বৌমা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করছো না। আপনি এখন যাবেন নাকি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? মিনু আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। এরপর থেকে টোনা আর টুনি নিজেদের মতো করে জীবন কাটাতে থাকে।